আমার অডিও ভিডিও সবটা ক্লিয়ার আছে সবার কাছে? হ্যাঁ ম্যাম, গুড ক্লিয়ার আছে। আফটারনুন ম্যাম, ক্লিয়ার Okay. আছে। অল Okay, ক্লিয়ার। thank you. Thank you. So আমরা আজকে নতুন ক্লাসটা আবার শুরু করছি। তো একটা নতুন টপিক নিয়ে শুরু করব অবশ্যই, যেরকমটা আগের দিন আমরা বলেছিলাম যে আমরা অলমোস্ট ডায়েটারি ম্যানেজমেন্ট বা ডায়েট টেকনিক এগুলো শেষ করে ফেলেছি, এবং তার সাথে ডায়েটারি ম্যানেজমেন্ট যেগুলো স্পেসিফিক এজ গ্রুপের যে ডায়েটারি ম্যানেজমেন্ট সেটাকে আমরা কথা বলেছি। আজকে থেকে আমরা ডিজিজের উপরে ডিসকাশন করব, ডিজিজ ম্যানেজমেন্ট বা লাইফস্টাইল ডিসঅর্ডার সম্পর্কে। ঠিক আছে? তো যেরকম প্রত্যেকটা জিনিস পড়তে গেলে তার বেসিকটা জানতে হয়, সেরকমই যে কোনো ডিজিজ পড়তে গেলে বা তার ম্যানেজমেন্ট করতে গেলে যেটা জানতে হবে তার রুট কজটা কি। হুম, আমরা মোটামুটি ভাবে যে ডিজিজ গুলো দেখে থাকি তার মধ্যে ডায়েটারি ম্যানেজমেন্ট মানে হচ্ছে ডিসঅর্ডারের ম্যানেজমেন্ট। ঠিক আছে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মেটাবলিক সিনড্রোম লেখা আছে, রাইট? তো মেটাবলিক সিনড্রোমটা কি? আমরা মেটাবলিজম সম্পর্কে জেনেছি। মেটাবলিজমের মানে আমরা একটা ফুড ইনটেক করছি, ফুডটা ডাইজেস্ট হচ্ছে, দেন অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হওয়ার পর যেটা সেলের মধ্যে যাচ্ছে, সেল থেকে এনার্জিতে কনভার্ট হচ্ছে এবং আমার বডিকে এনার্জি দিচ্ছে। এই যে এন্টায়ার প্রসেসটা, দ্যাট ইজ মেটাবলিজম। ওকে, এই মেটাবলিজমে যদি কোনো সমস্যা তৈরি হয় তাকে বলা হয়ে থাকে মেটাবলিক ডিসঅর্ডার। ঠিক আছে? কোনো সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে, ইদার ডাইজেশনের প্রবলেম হতে পারে বা বডিতে অ্যাবজর্পশনের প্রবলেম হতে পারে, যাই হোক না কেন তার ফলে যে প্রবলেমটা হচ্ছে তাকে আমরা বলছি মেটাবলিক ডিসঅর্ডার। এই মেটাবলিক ডিসঅর্ডার কিন্তু কোনো ডিজিজ নয়। হুম, ডিসঅর্ডার আর ডিজিজের মধ্যে একটা মাইনিউটলি একটা ডিফারেন্স থাকে। ডিসঅর্ডার হচ্ছে আমার বডির যে নর্মাল প্রসিডিওর সেটা যখন হচ্ছে না তাকে আমরা ডিসঅর্ডার বলছি। এটার কারণে বডিতে বেশ কিছু কমপ্লিকেশনস তৈরি হয় যা অনেক সময় ডিজিজে কনভার্ট হতে পারে। ঠিক আছে? এই যে মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হলো তার ফলে আমার বডিতে কিছু সিমটমস দেখা যাচ্ছে, তাকেই আমরা বলবো সিনড্রোম, মেটাবলিক সিনড্রোম। ওকে, এই মেটাবলিক সিনড্রোম ইউজুয়ালি আমরা লাইফস্টাইল ডিসঅর্ডার বলে থাকি, মানে মেটাবলিক ডিসঅর্ডারের আরেকটা নাম আমরা বলছি লাইফস্টাইল ডিসঅর্ডার বা লাইফস্টাইল ডিজিজ। ঠিক আছে? কেন একে লাইফস্টাইলের সাথে কানেক্ট করছি? কারণ এই মেটাবলিক ডিসঅর্ডার যেটা হয় সেটা কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য হয়। মেটাবলিক ডিসঅর্ডার কোনোভাবেই ইনবর্ন কোনো ডিসঅর্ডার নয়। এটা আমাদের লাইফস্টাইলে আমরা কিছু ভুল খাওয়া দাওয়া, আমাদের মেন্টাল হেলথ বা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই সব কিছুর প্রবলেমের কারণে কিন্তু এই লাইফস্টাইল ডিসঅর্ডার হতে পারে বা আমরা এটাকে লাইফস্টাইল ডিজিজ বলি। তার মধ্যে কি থাকতে পারে? বেসিক চারটে মেটাবলিক ডিসঅর্ডার আমরা পেয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকেই দেখেন বেসিক যে চারটে মেটাবলিক সিনড্রোম আমরা দেখছি, একটা আসে খুব কমন, সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে? এটা একটা ভীষণ কমন লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে পড়ে বা মেটাবলিক সিনড্রোমের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কার্ডিও ভাস্কুলার ডিজিজ। ইন শর্ট এটাকে বলা হয় সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, সিভিডি। আরেকটা কি?
ফ্যাটি লিভার, এবং আরেকটা হচ্ছে ওবেসিটি। মোটামুটি ভাবে এই চারটে মেন মেটাবলিক সিন্ড্রোম আমরা দেখি। তার মানে কি, এই চারটে প্রবলেম যদি কারোর থাকে তাহলে তার বাকি সমস্যাগুলোও আসতে পারে। সেটা থাইরয়েড হতে পারে, সেটা কিডনি রিলেটেড সমস্যা হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, যে কোনো রকমের প্রবলেম কিন্তু এই চার রকমের মেটাবলিক ডিসঅর্ডার বা মেটাবলিক সিন্ড্রোম থেকে আমরা দেখতে পাই। ঠিক আছে, কি কি হতে পারে? হাই ব্লাড গ্লুকোজ লেভেল কারোর থাকলো, কারোর হাই ব্লাড প্রেশার থাকলো, লিপিড প্রোফাইলটা খুব বেশি অর্থাৎ হাইপার কোলেস্টেরলেমিয়া রয়েছে, ওয়েস্ট সাইজটা বড় অর্থাৎ এই যে লোয়ার অ্যাবডোমিনাল এরিয়া, এই ওয়েস্ট সাইজটা বড় হতে পারে, বা লো এইচডিএল লেভেল হতে পারে, যে কারণে আগে হাইপার কোলেস্টেরলেমিয়া হচ্ছে। ওকে, মেটাবলিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের বডির যে বেসিক চারটে অর্গ্যান রয়েছে, সেই অর্গ্যান গুলো কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিডনি, হার্ট, লিভার এবং তার সাথে আমাদের লাংস, এই চারটে অর্গ্যান কিন্তু কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধুমাত্র লাংস নয়, প্যানক্রিয়াটিক হেলথ অর্থাৎ প্যানক্রিয়াসটা ক্ষতিগ্রস্ত হতে পারে মেটাবলিক সিন্ড্রোমে। মেটাবলিক সিন্ড্রোম যখন আমরা এর কারণ খুঁজতে যাই, যে কি কারণে আমাদের মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হচ্ছে, তখন দেখা যায় বেসিক্যালি কয়েকটা লাইফস্টাইল ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করছে। একটা হচ্ছে NAFLD অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। N ফর নন, A ফর অ্যালকোহলিক, F for fatty, L for liver, D for disease, non-alcoholic fatty liver disease। আর কি, ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস, মানে একদম ব্লাড সুগার লেভেল সবসময় হাই বা ডায়াবেটিক ম্যাম রেঞ্জে ফুল রয়েছে ফর্মটা সেটা একটু নয়, লিখে দিন না। তার আগে লিখে দেবো। তারপরে হচ্ছে ডিসলিপিডেমিয়া অর্থাৎ ব্লাডের মধ্যে লিপিডের পার্সেন্টেজ ঠিক নেই, এবং হাই বিএমআই অর্থাৎ ওবেসিটি। এই সবকিছুর কারণে মেটাবলিক ডিসঅর্ডার আমরা দেখে থাকি। NAFLD নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অর্থাৎ অ্যালকোহল নেওয়ার জন্য ফ্যাটি লিভার হচ্ছে সেটা নয়, অ্যালকোহল ছাড়াও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে, সেটার কারণ হচ্ছে এই, সেটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এবার একটা একটা করে আসি রুট কজের ক্ষেত্রে। মেটাবলিক ডিসঅর্ডারের রুট কজ আমাদের, যেহেতু বারবারই বলছি আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড, তিনটে মেজর কারণ আমরা দেখতে পাই। তো তিনটে হেলথের উপরে এটা ডিপেন্ড করে। একটা হচ্ছে আমাদের গাট হেলথ, ঠিক আছে, গাট হেলথ মানে আমাদের ডাইজেশন, এটার উপর ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে মেন্টাল হেলথ, ঠিক আছে, আর থার্ড হচ্ছে আমাদের লিভার হেলথ। এই তিনটের উপর ডিপেন্ডেন্ট মেটাবলিক ডিসঅর্ডার। আচ্ছা, প্রথম যদি কথা বলি গাট হেলথ নিয়ে, কিভাবে আমরা একটা খাবার নিচ্ছি, সেই খাবারটা গিয়ে আমার স্টমাকে বসে রয়েছে, ধরে নিচ্ছি এইখানে গিয়ে খাবারটা আমার স্টমাকে রয়েছে, এবং তারপরে সে স্মল ইন্টেস্টাইনে আসবে, এরকম বিভিন্ন স্টেপ রয়েছে। তো খাবারটা নেওয়ার ফলে যখন ও আমার স্টমাকে আসছে, স্টমাকে একটা অলরেডি অ্যাসিড রয়েছে যেটা প্রোটিনকে ডাইজেস্ট করতে সাহায্য করলো। এই যে খাবারটা ধরলাম এখানে বসে রয়েছে, ঠিক আছে, খাবারটা ডাইজেস্ট হচ্ছে হচ্ছে খাবারটা তখনও অব্দি ডাইজেস্ট হয়নি, কিছু পরিমাণ হয়তো এখানে এসেছে, কিন্তু এখনো অনেকটা খাবার স্টমাকে পড়ে রয়েছে।
আমি আবার উপর থেকে কিছু খাবার দিলাম, আবার সেই খাবারটা এলো, এসে এই জায়গাটাকে আরো ভর্তি করে দিল। ঠিক আছে? তার ফলে কি হচ্ছে, স্tomachটা ফুল হয়ে যাচ্ছে, অতটা একসঙ্গে স্tomach ডাইজেস্ট করতে পারছে না। এবার হলো কি, যেহেতু ওখানে থেকে গেল দিনের পর দিন, ওটা ওই খাবারগুলো ডাইজেস্ট হচ্ছে না, থেকে যাচ্ছে, আবার খাবার খাচ্ছি, আবার থেকে গেল, এই যে সমস্যাটা তৈরি হলো, ওখানে থেকে থেকে খাবারটা নষ্ট হয়ে যেতে শুরু করে, পচন ধরতে থাকে, বা খাবার অ্যাসিড ফর্মেশন করে। হুম, এটা হলো একটা ইনডাইজেশনের সমস্যা, ইনডাইজেশনটা দেখা গেল। হুম, সহজ উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে আমরা যদি গাড়ি নিয়ে বেরিয়েছি রাস্তায়, এবং সামনে একটা সরু গলি রয়েছে, সেই গলিতে হয়তো একটা লরি ঢুকতে গিয়ে আটকে গেছে। এবার সেই লরিটার পিছনে একটা ফোর হুইলার দাঁড়িয়ে রয়েছে, একটা টু হুইলার দাঁড়িয়ে রয়েছে। এই টু হুইলারটা কিন্তু খুব ইজিলি ওই গলিটা দিয়ে বেরিয়ে যেতে পারতো, ফোর হুইলারটাও বেরিয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু 10 চাকার লরিটা সামনে গিয়ে আটকে গেছে, ফলে পিছনে যে কটাই ফোর হুইলার থাকুক না কেন, যে কটাই টু হুইলার থাকুক না কেন, ওদেরকে কিন্তু পিছনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার ফলে রাস্তাটা জ্যাম হয়। এটা ইউজুয়ালি হয়ে থাকে রাস্তা যখন, আমরা যখন ট্রাফিকে দাঁড়িয়ে থাকি, তখন কিন্তু এই সিচুয়েশনটাই হয়। তার মানে কি, তখন আমরা কি ভাবি, যে শুধু শুধু ও আগে গেল, হ্যাঁ, এটার বদলে আমি যদি আগে চলে যেতে পারতাম, আমি হয়তো বাইকে বসে রয়েছি, আমি ভাবছি ইস, আমি যদি আগে বেরিয়ে যেতে পারতাম, তাহলে আমাকে এতক্ষণ ওয়েট করে থাকতে হতো না। যে 4 চাকায় বসে আছে, সেও একই কথা ভাবছে, তাই তো? এটা আমরা ভেবে থাকি, আর আমাদের বিরক্ত লাগছে বসে বসে। এই সেম সিচুয়েশনটা আমার শরীরের ভিতরেও হতে পারে। কিছু খাবার রয়েছে যেগুলো ডাইজেস্ট করতে অনেকটা কম সময় লাগে, যেরকম ফল, খুব তাড়াতাড়ি আমরা ডাইজেস্ট করে ফেলি। তারপরে থাকে ভেজিটেবলস। ফলটা কেন তাড়াতাড়ি ডাইজেস্ট হচ্ছে, কারণ ফলের ম্যাক্সিমাম পার্সেন্টেজ থাকে ওয়াটার। হুম, তো ওয়াটারের পার্সেন্টেজে কিন্তু ফলের ওয়েটটা ইনক্রিজ করে। তো তার সাথে ফলের মধ্যে সিম্পল কার্বোহাইড্রেট থাকছে, এবং কিছু ফাইবারও থাকছে, যার ফলে ফলটা খুব তাড়াতাড়ি আমরা ডাইজেস্ট করে ফেলি। নেক্সট কি হয়, তারপরে ডাইজেস্ট করতে সময় লাগে, সেটা হচ্ছে ভেজিটেবলস। ভেজিটেবলস এর মধ্যেও তাই, ফলের মতন হয়তো অতটা জল থাকছে না, কিন্তু তাও পরিমাণ মতন একটা ময়েশ্চার কন্টেন্ট থাকছে, ফাইবার কন্টেন্টও বেশি থাকে। তাই ফলের তুলনায় ভেজিটেবলস কে ডাইজেস্ট করতে আরেকটু বেশি সময় লাগে। ফল যদি 2 ঘন্টা লাগে, ভেজিটেবলস কে ডাইজেস্ট করতে 3 ঘন্টা সময় লাগছে। তারপরে ডাইজেস্ট হয় আমাদের স্টার্চি ফুড যেগুলো রয়েছে, ভাত, রুটি, মুড়ি, চিনি, বিস্কিট আইটেমস, যা কিছু স্টার্চি ফুড যেগুলো রয়েছে, সেইগুলো ডাইজেস্ট করতে সময় লাগে। ঠিক আছে? এবার দেখা গেল যে আমি আমার সারা দিনটা, মানে প্রথম দিনটা শুরুই করলাম এমন একটা খাবার দিয়ে, যেটা ডাইজেস্ট করতে অনেকটা সময় লেগে গেল। তারপরে আমি ফল নিচ্ছি বা ভেজিটেবলস নিচ্ছি, সেগুলো কিন্তু ততক্ষণ পর্যন্ত ডাইজেস্ট হবে না যতক্ষণ না আমি আগের খাবারটা ডাইজেস্ট করতে পারবো। রাইট? তাহলে এই খাবারগুলো এই স্মল আমার স্টমাকের মধ্যেই থাকছে, থাকতে থাকতে ও ইনডাইজেশন ক্রিয়েট করছে। এটা একদিন হলে আমরা বুঝতে পারি না, দুদিন হলে বুঝতে পারি না, দীর্ঘদিন ধরে যদি এই জিনিসটা হতে থাকে, তাহলে আমাদের প্রবলেম ক্রিয়েট হবে। এর সাথে আর কি হচ্ছে, গাট হেলথের সাথে জড়িত আমাদের বডিতে থাকা, আমাদের ইন্টেস্টাইনে থাকা গুড ব্যাকটেরিয়া, যারা নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করতে সাহায্য করছিল, তাই তো? এবার গাট হেলথটা যখন খারাপ হয়ে যাবে, তখন গাট হেলথটা কি কারণে খারাপ হচ্ছে, আমরা যদি ফাইবারটা কম নিচ্ছি, বা ফাইবারটা আমার ইন্টেস্টাইন পর্যন্ত পৌঁছতেই পারলো না, এই স্টমাকের মধ্যেই পুরো ভর্তি হয়ে রয়েছে, নিয়ে ডাইজেস্ট হতে পারছে না, অ্যাসিড প্রোডাকশন করছে, তার ফলে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে রইলো, তাই তো? তার ফলে ফাইবার যখন কম আসছে, বডি ডিটক্সিফাই হচ্ছে না, লার্জ ইন্টেস্টাইনকে ক্লিন করা যাচ্ছে না, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালস যা কিছু, সব লার্জ ইন্টেস্টাইনের মধ্যেই বসে রয়েছে। ফাইবার যখন পৌঁছচ্ছে না, তখন আমার গাটের মধ্যে, আমার ইন্টেস্টাইনের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছিল, তারা তাদের খাবার পাচ্ছে না, কারণ ফাইবার মানেই হচ্ছে প্রিবায়োটিক, ব্যাকটেরিয়াদের খাবার। খাবার পাচ্ছে না, ব্যাকটেরিয়া গুলো বেড়ে উঠতে পারছে না, এবং ওই যে লার্জ ইন্টেস্টাইনে স্টুল রয়েছে, বা যে বাউলটা রয়েছে, সেটা থেকে থেকে সেখানে ব্যাড ব্যাকটেরিয়া প্রোডাকশন বাড়ছে। এই সব কিছুর কারণে আমার গাট হেলথটা নষ্ট হয়ে গেল। এবার যখন গাট হেলথ নষ্ট হয়ে যাচ্ছে, এই যদি আমি আমার লার্জ ইন্টেস্টাইনকে কল্পনা করি,
লার্জ ইন্টেস্টাইনকে যদি কল্পনা করি, লার্জ ইন্টেস্টাইনের প্রতিটা পার্ট, এই যে এক একটা খাঁজ আমরা দেখছি, প্রত্যেকটা অংশ কিন্তু আমাদের বডির এক একটা অর্গ্যান, এক একটা পার্টের সাথে রিলেটেড। কোনোটা প্যানক্রিয়াসের সাথে, কোনোটা হার্টের সাথে, কোনোটা আমাদের ব্রেনের সাথে, কোনোটা হয়তো আমাদের লিভারের সাথে। এরকম ভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু এক একটা পার্টের সাথে কানেক্টেড। ঠিক আছে, এবার এই অংশে যদি এরকম ভাবে কোনো ওয়েস্ট জমা হতে থাকে, তার মানে কি হলো, লার্জ ইন্টেস্টাইনের ওই অংশের যে সেলটা, সেটা নষ্ট হতে থাকলো, ড্যামেজ হতে থাকলো, এবং এই পোর্শনের সাথে আমার বডির যেই সিস্টেমটা কানেক্টেড, ওই সিস্টেমটাও কিন্তু এফেক্টেড হবে, ওই সিস্টেমটাও ঠিকভাবে কাজ করতে পারলো না। যদি এরকম দেখা যায় যে এই পার্টটার সাথে আমার প্যানক্রিয়াসটা কানেক্টেড, তাহলে প্যানক্রিয়াস ঠিকমতো কাজ করতে পারছে না। দীর্ঘদিন ধরে যদি এরকম হতে থাকে, তাহলে দেখা গেল প্যানক্রিয়াসের ম্যাল ফাংশনিং এর জন্য তৈরি হয়ে গেল ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, এরপর কি আসে, মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের ক্ষেত্রেও আমরা যেটা জানবো যে এই গাট হেলথ এবং মেন্টাল হেলথ, এই দুটো কিন্তু কানেক্টেড। আমার গাট হেলথ যদি ভালো থাকে, আমার মেন্টাল হেলথ ভালো থাকবে, আমি খুব খুশ মেজাজে থাকবো। হুম, আমার গাট হেলথ যদি ভালো না থাকে, আমার ডাইজেশন যদি ঠিক না থাকে, আমার যদি বাউল মুভমেন্ট ঠিক না হয়, বাউল ক্লিয়ারেন্স যদি ঠিক না থাকে, তাহলে আমি মেন্টালি খুব ইরিটেটেড থাকবো। ওকে, আমি ইরিটেটেড থাকবো, যে কোনো বিষয়ে রেগে যাব, বা হয়তো ডিপ্রেশন হতে পারে, এরকম সিচুয়েশন আসতে পারে। সাইমালটেনিয়াসলি আমার মেন্টাল হেলথ যদি খারাপ থাকে, আমি হয়তো কোনো সিচুয়েশনে খুব দুঃখে রয়েছি, খুব কষ্টে রয়েছি, খুব রেগে রয়েছি, তাহলেও আমার ব্রেন আমার গাট হেলথকে সিগন্যাল দেবে না খাবারকে ডাইজেস্ট করার জন্য, যার ফলে খাবারের ডাইজেশনে সমস্যা হবে। ঠিক এই কারণেই আমরা যদি খুব কষ্টে থাকি, আমাদের খেতে পায় না, খাবার খেতে ইচ্ছা করে না, এগুলো হয়তো আমরা অনেকেই রিলেট করতে পারবো। অথবা আমি প্রচন্ড রেগে আছি, সেই সময়ও কিন্তু একই ঘটনা ঘটে, আমরা কিন্তু সেই সময় খুব ভালো খাবার, খুব হেলদি ফুড খেতে চাইবো না। ক্রেভিংস আমাদের হতে পারে, সেই ক্রেভিংসটা কিরকম, মিষ্টি জাতীয় খাবারের প্রতি আমাদের ক্রেভিংস হতে পারে, কিন্তু খুব হেলদি ফুডস এর উপরে আমাদের ক্রেভিংস হয় না। তাহলে এই মেন্টাল হেলথ, যত আমাদের স্ট্রেস হরমোনটা বাড়বে, মেন্টাল হেলথ খারাপ মানে স্ট্রেস হরমোন অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেখান থেকে স্ট্রেস হরমোনস গুলো রিলিজ হচ্ছিল, সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড যত বেশি কাজ করবে, স্ট্রেস হরমোন রিলিজ করবে, তত বেশি করে আমাদের কিডনি হেলথ এফেক্টেড হবে। যে যত বেশি স্ট্রেসে থাকে, তার কিডনি ডিসঅর্ডার হওয়ার রিস্কটা ততটাই বেশি হয়। কারণ আমরা হিউম্যান বডিতে পড়ে এসেছি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকছে, কিডনির ঠিক উপরেই থাকে। ওকে, এরপরে কি, মেন্টাল হেলথ যত খারাপ হবে, আমার বডিতে তৈরি হবে ইনসুলিন রেজিস্ট্যান্স। গাট হেলথ খারাপ হলে অথবা মেন্টাল হেলথ খারাপ হলে, দুটো ক্ষেত্রেই আমার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্স কথাটার মানে হচ্ছে প্রতিরোধ করা, রেজিস্ট করা অর্থাৎ বাধা দেওয়া। ইনসুলিন যখন তার কাজে বাধা পাচ্ছে, ইনসুলিনকে যখন আমরা তার কাজে কাজ করতে দিচ্ছি না, সেই অবস্থাটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, কেন হয় এটা, এই যদি আমার ব্লাড স্ট্রিম হয়, হুম, আমার ব্লাড স্ট্রিমের মধ্যে প্রচুর গ্লুকোজ রয়েছে, ঠিক আছে, আর এই গ্লুকোজ তো ব্লাডের মধ্যে ঘুরে বেড়াবে না, গ্লুকোজ কোথায় আসবে, গ্লুকোজ আসবে আমার সেলের মধ্যে। হুম, সেলের মধ্যে গ্লুকোজ আসবে এনার্জিতে কনভার্ট হওয়ার জন্য। গ্লুকোজ কিন্তু সেল থেকে এমনি এমনি, এই ব্লাড স্ট্রিম থেকে এমনি এমনি সেলেতে পৌঁছতে পারে না, এর জন্য দরকার ইনসুলিন। ইনসুলিন যখন গ্লুকোজকে বাইন্ড করে, ইনসুলিন আমাদের প্যানক্রিয়াস থেকে সিক্রিট হবে, প্যানক্রিয়াস থেকে বেরিয়ে ও চলে যাবে সোজা আমার ব্লাড স্ট্রিমে, সেখানে গিয়ে ও গ্লুকোজকে ধরবে, এবং
তারপরে ও আমাদের সেলের মধ্যে নিয়ে আসবে ইনসুলিন প্লাস গ্লুকোজ, এইটা আমার সেলের মধ্যে আসবে। এবার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমার সেলের মধ্যে যে কেউ আসবে আর সেই সেলের ভেতরে ঢুকে পড়তে পারবে এরকমটা কিন্তু নয়। আমাদের বডির একটা ডিফেন্স মেকানিজম থাকে। সেল মানে এই যে সেল, এই সেলের বাইরে কিছু রিসেপ্টর থাকে। রিসেপ্টর মানে যারা গ্রহণ করবে, রিসিভ করবে। হুম, এই রিসেপ্টর গুলো তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে, ঠিক আছে? রিসেপ্টর গুলো ইনসুলিন ছাড়া আর কাউকে চেনে না। ইনসুলিন ছাড়া তারা আর কোনো হরমোনকে চেনে না, এমনকি গ্লুকোজকেও চেনে না, ঠিক আছে? এবার যখন ইনসুলিন গ্লুকোজকে নিয়ে রিসেপ্টরের কাছে আসবে, রিসেপ্টরকে নক করবে, রিসেপ্টর দেখবে ইনসুলিনকে আমি চিনি। বেসিক্যালি আমি যদি সাইন্টিফিক্যালি বলি তাহলে কি হয়, দুটোর সে লক এন্ড কি এর মতন, চাবি আর তালা একদম খাপে খাপে বসে যায়। ইনসুলিনের যে স্ট্রাকচার সেটা ওই রিসেপ্টরের সাথে মেলে, তো খাপে খাপে বসে গেল, ব্যাপারটা এরকম হয়। তো এবার যখন রিসেপ্টর দেখবে যে আমার কাছে ইনসুলিন এসেছে, রিসেপ্টর তখন দরজাটা খুলবে, লকটা তালাটা খুলে দেবে এবং গ্লুকোজটা এই সেলের ভেতরে চলে যাবে এবং সেখানে গিয়ে এনার্জি তৈরি করবে। কিন্তু ইনসুলিন ছাড়া আর যে কেউ যদি রিসেপ্টরকে এসে নক করে দরজা খোলার জন্য, রিসেপ্টর কিন্তু দরজা খোলে না। এই যে কেউটা কে হতে পারে? হতে পারে আমাদের এই স্ট্রেস হরমোন, মেন্টাল হেলথের কারণে বেড়ে যাওয়া স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন যখন আমার রিসেপ্টরের কাছে আসছে, লক করছে, রিসেপ্টর দরজা খুলছে না, আবারও স্ট্রেস আমি নিচ্ছি, আবারও রিসেপ্টরের কাছে স্ট্রেস হরমোন আসছে, রিসেপ্টর দরজা খুলছে না, বারবার এরকম হতে হতে রিসেপ্টর রিজিড হয়ে যায়, সে আর তখন কারোর ডাকে সাড়া দেয় না। আপনার মেন গেটে যদি একজন অপরিচিত লোক এলো, নক করলো, আপনি দেখলেন দরজা খুললেন না, আবার আরেকজন এলো, আপনি দেখলেন চিনলেন না, দরজা খুললেন না, এরকম ভাবে 10-12 জন এলো, আপনি চিনলেন না। 13 নম্বর জন যদি আপনার পরিচিতও হয়, তাও কিন্তু আপনি আর ব্যালকনিতে গিয়ে দেখবেন না যে কে এসেছে, কারণ এতবার আপনি দেখেছেন এবং প্রত্যেকবার আপনি দেখেছেন যে একে আপনি চেনেন না, তাই আপনি দরজা খোলেননি। 13 নম্বর বারে ইনসুলিন এলেও রিসেপ্টর তখন আর ইনসুলিনকে রেসপন্স করছে না। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে ইনসুলিন আর এলো কিন্তু ইনসুলিনকে কাজ করতে দেওয়া হলো না, ঠিক আছে? এটা কেন হলো, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কেন হলো? আমার মেন্টাল হেলথের জন্য একটা কারণ, আমি যদি প্রচন্ড স্ট্রেসের মধ্যে থাকি। সেকেন্ড কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের, সেটা হচ্ছে আমার গাট হেলথ। আমি যদি অনেক বেশি, আমার প্রয়োজনের তুলনায় অনেক বেশি যদি সিম্পল কার্বোহাইড্রেট নিয়ে নিই, অর্থাৎ আমার ব্লাড স্ট্রিমে যদি অনেকটা গ্লুকোজ চলে আসে, অতটা পরিমাণ গ্লুকোজের জন্য ততটা ইনসুলিন সিক্রেট হচ্ছে না প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াসের তো একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, তার বাইরে প্যানক্রিয়াস কাজ করতে পারছে না, ফলে ইনসুলিন কম পড়ে যাচ্ছে। অথবা প্রচুর পরিমাণে গ্লুকোজ আমি নিচ্ছি এবং প্যানক্রিয়াসও জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে, ইনসুলিনকে সিক্রিট করে যাচ্ছে। হতে হতে একটা সময় পরে প্যানক্রিয়াস কাজ করা বন্ধ করে দিচ্ছে। মানে আপনি রোজ অফিসে গিয়ে 8 ঘন্টা কাজ করছেন, একদিন হয়তো আপনাকে বলা হলো 8 ঘন্টা না, আজকে একটু বেশি কাজ আছে, 10 ঘন্টা করতে হবে, আপনি করে দেবেন। আবার পরের দিন বলা হলো, আপনি সেটাও করে দিলেন। কিন্তু এটা যদি কন্টিনিউ চলতে থাকে, তখন আপনি আর করতে চাইবেন না কাজটা, কারণ 8 ঘন্টাই আপনার ক্যাপাসিটি, আপনি 8 ঘন্টায় কাজ করতে পারছেন, এর থেকে বেশি পারবেন না। আজকে 10 ঘন্টা করছেন, 1 মাস পরে 10 ঘন্টা টানা, 1 মাস 10 ঘন্টা ধরে কাজ করতে করতে 1 মাস পরে আপনাকে 12 ঘন্টা ধরে কাজ করতে বলা হচ্ছে, তাহলে সেটাও আপনি করতেন, করতে করতে একটা সময় পরে আপনি আর পারবেন না, হাল ছেড়ে দেবেন। আমার প্যানক্রিয়াসটাও তাই করছে। আমি প্রচুর সিম্পল কার্বোহাইড্রেট খাচ্ছি এবং প্যানক্রিয়াসও ইনসুলিন সিক্রেট করে সেই গ্লুকোজটাকে যথাসম্ভব কমিয়ে রাখার চেষ্টা করছে, ব্লাড গ্লুকোজ লেভেলটা। এবার আমি দেখছি যে আমি তো এত মিষ্টি খাচ্ছি, এত সিম্পল কার্ব নিচ্ছি, তাও তো আমার গ্লুকোজ বাড়ছে না, গ্লুকোজ লেভেল, তাহলে আমি আরো একটু নিতে পারি। এইটা দিনের পর দিন চলতে চলতে যখন প্যানক্রিয়াস আর কাজ করে না, অর্থাৎ বিটা সেল, প্যানক্রিয়াস বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়, এই বিটা সেলের ডিস্ট্রাকশন হয়ে যায় যখন, তখন আর প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রিট করতে পারে না, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, যে কারণে ডায়াবেটিস হচ্ছে। এই যে পুরো ঘটনা,
একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবং তার সাথে আমরা বললাম যে মেটাবলিক সিন্ড্রোমের আরো একটা কারণ হচ্ছে লার্জ ওয়েস্ট সাইজ বা ওবেসিটি, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনে ফ্যাট পার্সেন্টেজ যদি বেশি থাকে তাহলেও ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। তো এই সমস্ত কারণের জন্য আমার মেটাবলিক ডিসঅর্ডার দেখা যাবে। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? এইটুকুর মধ্যে কারোর জি কোনো ম্যাম, বোঝা সমস্যা? গেছে। ম্যাম, এখানে একটু একটা কথা বলতাম যে ইনসুলিন বলুন। যখন যে প্যানক্রিয়াস থেকে একটা স্বাভাবিক মানুষের হুম। প্রাপ্তবয়স্ক কতটুকু পরিমাণ সে গ্লুকোজকে অ্যাবজর্পশন করতে পারে? গ্লুকোজকে অ্যাবজর্ব করতে পারে, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল আমাদের একটা নির্দিষ্ট ব্লাড গ্লুকোজ লেভেল রয়েছে, ঠিক আছে? তো সেই পরিমাণ ইনসুলিন আমাদের গ্লুকোজকে অ্যাবজর্ব করতে পারে। আমাদের ব্লাডের মধ্যে মিনিমাম 100 মিলিগ্রাম/ডিএল গ্লুকোজ থাকার কথা। তো সেই পরিমাণ গ্লুকোজ রেখে বাকি যতটা গ্লুকোজ থাকবে সেটাকে কিন্তু আমাদের ইনসুলিন আহ মানে অ্যাবজর্ব করে সেলের মধ্যে পাঠাতে পারে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। এবং এখানে আরো একটা ব্যাপার থাকে যে ইনসুলিন যে শুধুমাত্র আমাদের সেলে পাঠাচ্ছে তা নয়, তার সাথে সাথে কিন্তু যখন ইনসুলিন দেখে যে সেলের মধ্যে গ্লুকোজকে পাঠানো গেল না, তখন ও সোজা নিয়ে চলে আসে এই লিভার কাছে, গ্লুকোজকে তখন লিভারের কাছে নিয়ে চলে আসে এবং লিভারে গ্লাইকোজেন হিসেবে স্টোর করাতে থাকে। লিভারেরও আগে একটা ক্যাপাসিটি রয়েছে, দীর্ঘদিন ধরে যদি লিভারে গ্লাইকোজেন হিসেবে স্টোর হচ্ছে, তার ফলে লিভার কাজ করার ক্ষমতা কমে যায়। যখন হচ্ছে ফ্যাটি লিভার, এই যে বললাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটা কিন্তু ফ্যাটি লিভার, এটা কিন্তু ফ্যাট খাওয়ার কারণে শুধু হয় না, সিম্পল কার্বোহাইড্রেটের জন্যেও এই ঘটনা ঘটছে। ওকে, যখন লিভারের কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, কারণ এমনি লিভারের মধ্যে প্রচুর জিনিস আমরা দিচ্ছি যা লিভার আইডেন্টিফাই করতে পারছে না। আমরা যত বেশি প্রসেসড ফুড দেব, যত বেশি মানে কেমিক্যাল ফুড, প্রিজার্ভড ফুড এগুলো যত দিচ্ছি, তার মধ্যে নিউট্রিয়েন্টের থেকেও বেশি আরো বাকি জিনিসপত্র রয়েছে। তো লিভার সেটা আইডেন্টিফাই করতে পারছে না এবং লিভারের মধ্যে কিন্তু সবকিছু জমতে থাকছে, লিভারের কার্যক্ষমতা এমনি কমে যাচ্ছে। তার উপরে আমরা যদি বেশি বেশি করে গ্লাইকোজেন স্টোর করতে থাকি, তাহলে লিভারের কার্যক্ষমতা আরো কমে যাবে, ফলে এই সমস্যাগুলো দেখা যাবে। যেখানে আমরা দেখতে পাই, কেউ বোধহয় আনমিউট হয়ে গেছেন, একটু মিউট করবেন প্লিজ। যেখানে আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন মানে অ্যাভারেজ যদি ধরে নিই, তাহলে 30 থেকে 50 ইউনিট ইনসুলিন কিন্তু নর্মালি সিক্রেট হতে পারে। ঠিক আছে, এবার এর থেকে যদি বেড়ে যায়, দীর্ঘদিন ধরে এর থেকে বাড়তে বাড়তে সেই অবস্থায় তৈরি হয়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স। ম্যাম, এই আরেকটা কোশ্চেন তিনটে আছে ম্যাম। কারণ। হ্যাঁ বলুন। কোশ্চেনটা হলো, বলুন। যেমন লার্জ ইন্টেস্টাইনে তো আমরা যখন ডাস্ট গুলো আমাদের আসে বিভিন্ন হুম ধরনের, তখন হুম। একটু ইয়েগুলো ওখান থেকে কি অ্যাবজর্পশন হয়? লার্জ ওই যে ইন্টেস্টাইন বলেছিলেন থেকে? কোনটা। হ্যাঁ। না না না, লার্জ ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন খুব একটা হয় না, ওয়াটারের রিঅ্যাবজর্পশন হতে পারে, বাট বাকি কোনো কিছুর অ্যাবজর্পশন হয় না লার্জ তাহলে ইন্টেস্টাইন, মানে লার্জ নিউট্রিয়েন্টসের ইন্টেস্টাইনে যে অ্যাবজর্পশন হ্যাঁ, হয় না। হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনে যে গার্ড গুলোতে এক একটা গার্ডে কোনোটা লিভারের সাথে সংযোগ, কোনোটা ইয়ের সাথে প্যানক্রিয়াসের সাথে হুম হুম সংযোগ, বা কোনোটা হুম। অন্যান্য অর্গানের সাথে, ভাইটাল অর্গানগুলোর সাথে সংযোগ থাকে। তাহলে ওই সংযোগটা কি তারা ওই জায়গায় যখন দীর্ঘদিন ধরে ওইগুলো জমা থাকে ওয়েস্ট হিসেবে পচে, তখন কি ওইটাকে মানে সিক্রেশন করে আমাদের লিভার বিভিন্ন কিছুকে খারাপ করে? সেইটার সাথে খারাপ করতে পারে, কারণ ওই সেলগুলোর সাথে যেহেতু বাকি অর্গান গুলো কানেক্টেড, ওই অর্গানের যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো সেগুলো আমার লার্জ ইন্টেস্টাইনে এসে পৌঁছবে। যখন পৌঁছচ্ছে না, অর্গানের মধ্যে ডিপোজিট হতে থাকছে, তার ফলে অর্গান গুলো ড্যামেজ হতে থাকে। ঠিক বুঝতে আছে। পেরেছি ম্যাম। হুম, okay, আচ্ছা, এবার যখন ম্যাডাম এই সিবিডি, ঘটনাটা ঘটলো, সিভিডি, হ্যাঁ বলুন। সিবি এটা ফুল ফর্মটা একটু বলবেন? কার্ডিও ভাস্কুলার ডিজিজ, কার্ডিও, সি ফর কার্ডিও, ভি ফর ভাস্কুলার, ডি ফর ডিজিজ। ওকে। তাহলে এবার যদি আমরা ইন শর্ট মেটাবলিক ডিসঅর্ডারকে বলি,
ইন শর্ট যদি মেটাবলিক ডিসঅর্ডারকে আইডেন্টিফাই করতে যাই তাহলে চারটে ভাগ ভেঙে নিলাম। একটা ডায়াবেটিস মেলাইটাস হলো, একটা ফ্যাটি লিভার হলো, আরেকটা হাই বিপি হলো, হুম, এবং তার সাথে কিডনি রিলেটেড প্রবলেমসও আসতে পারে, কিডনি ফেলিওর হলো, ঠিক আছে। এবার এর সাথে সাথে আরো অনেক সমস্যা তৈরি হলো, যেরকম এখান থেকে হতে পারে থাইরয়েডের প্রবলেম, হতেই পারে থাইরয়েডের সমস্যা, কারণ থাইরয়েডের সমস্যাও শুধুমাত্র মেটাবলিক ডিসঅর্ডারের জন্য হয়, আর কোনো কারণ নয়। এই মেটাবলিক ডিসঅর্ডার মানে আমার মেন্টাল হেলথ এবং আমার গাট হেলথ যদি নষ্ট হয়ে যায় তাহলে থাইরয়েডের সমস্যা বাড়তে থাকে। তার সাথে হতে পারলো হয়তো উম, আচ্ছা, এর সাথে হলো ক্যান্সার, টিউমার, সিস্ট, পিসিওডি, পিসিওএস, এগুলো এখন ভীষণ কমনলি আমরা দেখতে পাই। এই সব মেটাবলিক ডিসঅর্ডার, পিসিওডি, পিসিওএস এর সমস্যা। এমনকি পলিসিস্টিক ওভারিয়ান নিউট্রিয়েন্ট, সিনড্রোম। একদম, এমনকি কিছু নিউট্রিয়েন্ট আমি নিচ্ছি কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে না, তার ফলে স্টোন, তারপরে হচ্ছে গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন, গল ব্লাডার স্টোন, এইরকম সমস্যা, ইউরিনারি স্টোন, ইউরিনারি স্টোনের প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, পাইলস এর প্রবলেম, এই প্রবলেমস গুলো আমরা দেখতে পাচ্ছি। হাই কোলেস্টেরলের প্রবলেম দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। এরকম বিভিন্ন সমস্যা কিন্তু আমরা মেটাবলিক ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখতে পাই। এমনকি নিউরো ডিসঅর্ডারও দেখা যেতে পারে, নার্ভ সিগন্যালিং এর প্রবলেম, সেটাও মেটাবলিক ডিসঅর্ডারের কারণে হতে পারে। অনেক সময় আহ, কিছু বলছেন কেউ? হ্যাঁ, গাউটও তো ম্যাডাম হতে গাউটও পারে হতে পারে, মেটাবলিক হ্যাঁ, ডিসঅর্ডার। হ্যাঁ, অবশ্যই। গাউটও মেটাবলিক সিনড্রোম, গাউট বা ইউরিক অ্যাসিড যেটা, সেটাও মেটাবলিক সিনড্রোমের কারণে হতে পারে। তো এরকম প্রচুর প্রচুর মানে যা যা অলমোস্ট আমরা আমাদের আশেপাশে দেখে থাকি সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই এই মেটাবলিক সিনড্রোমের কারণে হয়ে থাকে, ঠিক আছে। বোঝা গেল এটা? জি ম্যাম। ক্লিয়ার তো? ওকে। এবার এই মেটাবলিক সিনড্রোমকে, মানে আমার শরীরে যা সমস্যা রয়েছে সেটাকে আরো দ্বিগুণ করে দিতে পারে দুটো জিনিস। একটা হচ্ছে স্মোকিং, আর একটা হচ্ছে অ্যালকোহল ইনটেক। যেই সমস্যাই থাকুক না কেন, যে কোনো মেটাবলিক সিনড্রোম থাকুক না কেন, তার সাথে যদি আমি স্মোক করছি বা অ্যালকোহল ইনটেক করছি তাহলে আমার সমস্যাটা আরো বেড়ে যেতে পারে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু ফ্যাক্টরস, মানে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যে কাদের ক্ষেত্রে মেটাবলিক সিনড্রোম হওয়ার চান্সেসটা বেশি থাকে। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এজ। এজ কেন বলা হচ্ছে, আমরা এর আগের দিন এজিং এর ক্ষেত্রেই বললাম যে এজ মানে আমাদের ধারণা থাকে যে বয়স হয়ে গেছে মানে তার সমস্যা হবে, সেটা নয়। এজ স্পেসিফাই করা হচ্ছে কারণ ওই যে কন্টিনিউয়েশন, দীর্ঘদিন ধরে শরীরের উপর অত্যাচার করতে করতে যখন বডি হাল ছেড়ে দিচ্ছে তখন আমাদের একটা একটা করে প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এটা হতে পারে। এছাড়াও দেখা যায় আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ওবেসিটি, অর্থাৎ লার্জ ওয়েস্ট সাইজের ক্ষেত্রে। আমরা আমাদের বডিতেও দু রকমের শেপ দেখতে পাই। হুম, একটা হচ্ছে পিয়ার শেপ, পিয়ার শেপ ওবেসিটি বলা হয়। পিয়ার শেপ মানে কি, পিয়ার বা নাশপাতির চেহারাটা কিরকম, এরকম হয়, এই রকম, নিচের দিকটা একটু ফোলা, উপরের দিকটা অতটা ফোলা নয়। এই শেপটা ইউজুয়ালি মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন থেকে ভারী, লোয়ার অ্যাবডোমেন থেকে ফ্যাট জমা হয়েছে। হুম, এটা আমরা মহিলাদের ক্ষেত্রে দেখতে পাই। ওবেসিটিতে আমরা এই একটা পিয়ার শেপ দেখি। আরেকটা হচ্ছে অ্যাপেল শেপ। অ্যাপেল শেপ ওবেসিটি আমরা একটা দেখি। অ্যাপেলের চেহারাটা কিরকম, ওপর থেকে মোটা, নিচের দিকটা একটু সরু, কিন্তু উপরের দিকটায় মোটা। এইটা আমরা দেখে থাকি পুরুষদের ক্ষেত্রে, অর্থাৎ আপার বডি ফ্যাট। লোয়ার বডি ফ্যাট অতটা নয়, কিন্তু আপার বডি ফ্যাটটা অনেকটা বেশি। আর মহিলাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে লোয়ার বডি ফ্যাটটা বেশি। তো এইরকম দুটো ধরনের আমরা ওবেসিটি দেখতে পাই। এই দুটো ওবেসিটির ক্ষেত্রেও কিন্তু সেম আমাদের মেটাবলিক সিনড্রোম দেখা যেতে পারে।
বিশেষ করে যদি এই পিয়ার শেপড ওবেসিটি হয়, তাহলে এগুলোর মধ্যে কোনগুলো বেশি দেখা যেতে পারে সেটা হচ্ছে পিসিওএস, পিসিওডি, ক্যান্সার, টিউমার, হ্যাঁ, বা মেনস্ট্রুয়াল সাইকেলের সমস্যা, এই জিনিসগুলোকে আমরা বেশি দেখতে পাই। ওকে, whereas অ্যাপেল শেপড ওবেসিটির ক্ষেত্রে আমরা হার্ট রিলেটেড কমপ্লিকেশনস গুলো বেশি দেখতে পাই, অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজটা আমরা বেশি দেখতে পাই। পিয়ার শেপড এর মধ্যে ডায়াবেটিসটাও দেখা যেতে পারে, কারণ ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স, লোয়ার অ্যাবডোমিনাল ফ্যাট মানে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলো, তো সেক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যাটা আমরা দেখে থাকি। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে যদি আমরা ডায়েটারি ম্যানেজমেন্ট করতে চাই, মানে আমি কিভাবে মেটাবলিক সিনড্রোম, এই যে এতগুলো মেটাবলিক সিনড্রোম বলছি, এগুলোর মধ্যে কোনো একটা যদি আমার হয়ে থাকে, সেটাকে আমি কিভাবে ম্যানেজ করব অথবা আমি প্রিভেন্ট করব কিভাবে, তার জন্য বেসিক একটা জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে ওই ডাইজেশনের টাইম। যে যে খাবার ডাইজেস্ট হতে কম সময় লাগছে, আমি সিকোয়েন্সে খাবারগুলোকে সেভাবেই সাজাবো। হুম, অর্থাৎ আমরা প্রথমেই জানলাম যে ফ্রুটস নিতে আমাদের কম সময় লাগছে, ফ্রুটস কে ডাইজেস্ট করতে আমাদের কম সময় লাগছে, তাহলে আমাদের ব্রেকফাস্টটা আমরা ফ্রুটস দিয়েই স্টার্ট করব। ইউজুয়ালি আমরা ব্রেকফাস্টটাই শুরু করি সিম্পল কার্ব দিয়ে, রুটি, মুড়ি, পাউরুটি, বা ভাত, অনেকে ভাতও খেয়ে নেয় একেবারে। তো এইরকম সিম্পল কার্বোহাইড্রেট দিয়ে আমরা ব্রেকফাস্ট শুরু করি, সেটা করব না, আমরা ফ্রুটস দিয়ে আহ, শুরু করব। সিম্পল কার্বোহাইড্রেট বলতে আমরা স্টার্চি ফুড দিয়ে শুরু করি, সেটাকে আমি নিয়ে চলে আসবো ফ্রুটস এর ক্ষেত্রে। ফ্রুটস নিলাম এবং তার সাথে নিলাম কিছু প্রোটিন। ঠিক আছে, ব্রেকফাস্ট মানেই সেখানে প্রোটিন অবশ্যই যাবে, কারণ ব্রেকফাস্ট কথাটার মধ্যেই রয়েছে ফাস্ট কে ব্রেক করতে হবে, ব্রেক দি ফাস্ট, সেটাই হচ্ছে ব্রেকফাস্ট। অর্থাৎ এই যে সারা রাতের আমার যে এমটি স্টমাক ছিল, আমার যে ফাস্টিং পিরিয়ডে আমি ছিলাম, সেটাকে আমাকে ব্রেক করতে হবে। এবং ফাস্টিং পিরিয়ডে রয়েছে মানে আমার স্টমাক কিন্তু ভরপুর অ্যাসিডিক রয়েছে, এইচসিএল সিক্রেশন হয়েছে, তো অ্যাসিডিক হয়ে আছে। এই অবস্থায় আমি যদি প্রোটিন নিই, তাহলে আমার প্রোটিনের ডাইজেশনটা খুব ভালো হবে, প্রোটিন ডাইজেশনের সমস্যা হবে না। তাই ব্রেকফাস্টের কম্বিনেশনটা আমাদের হতে হবে ফ্রুটস এবং প্রোটিন, হেলদি প্রোটিন। সেখানে আমরা স্প্রাউটস রাখতে পারি, বা আমরা ছাতু রাখতে পারি, অথবা নাটস রাখতে পারি, সিডস রাখতে পারি, এরকম কিছু হেলদি প্রোটিনস আমরা ব্রেকফাস্টে শুরু করলাম। তারপরে ব্রেকফাস্ট নেওয়ার পরে যখন আমাদের খিদে পাচ্ছে, আমরা কিছু লিকুইড নিতে পারি, গ্রিন জুস নিতে পারি, ডাবের জল খেতে পারি, এই ধরনের কিছু লিকুইড ইনটেক করতে পারি। লাঞ্চে চলে যাব, লাঞ্চেও, লাঞ্চ মানেই যে একদম ভাত ডাল তরকারি এইভাবেই শুধু খাবো সেটা না, লাঞ্চের প্লেটটাকেও আমাকে ডিভাইড করে নিতে হবে। এই যদি আমার একটা লাঞ্চের প্লেট হয়, এটাকে আমি 4 ভাগ করব। ঠিক আছে, একটা ভাগে থাকবে স্টার্চ, স্টার্চি ফুড থাকতে পারে, অথবা কমপ্লেক্স কার্ব মানে হোল গ্রেনস, এগুলোকে রাখবো। ব্রাউন রাইস, রেড রাইস বা আনপলিশড রাইস, কিউনোয়া, রোল্ড ওটস, বার্লি, এই ধরনের হোল গ্রেনস যার থেকে আমি কমপ্লেক্স কার্ব পাবো, সেটাকে রাখবো। ঠিক আছে, আরেকটা পার্টে আমি রাখবো পালসেস, অর্থাৎ প্রোটিনকে রাখবো। পালসেস এর মধ্যে আমি যে কোনো রকমের ডাল রাখতে পারি, সয়াবিন রাখতে পারি, রাজমা রাখতে পারি, যা ইচ্ছা হতে পারে। আরেকটা পার্টে আমি রাখবো ভেজিটেবলস, র ফর্মে, অর্থাৎ কাঁচা সবজি, কাঁচা সবজি মানে সালাড, সালাডকে রাখবো। আরেকটা ফর্মে আমি রাখবো ভেজিটেবলস, সেটা কুকড। ঠিক আছে, তাহলে ভেজিটেবলটা আমি নিলাম হাফ অফ দা পোর্শন, যার মধ্যে 50-50 আমি নেব র এবং কুকড, আর বাকি হাফ অফ দা পোর্শনের মধ্যে আমি কার্বোহাইড্রেট এবং প্রোটিনের একটা কম্বিনেশন করব। এইটাকে যদি আমি প্রতিদিন লাঞ্চের মধ্যে রাখতে পারি, তাহলে আমি সুস্থ থাকতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের লাঞ্চ প্লেটটাকে ভাবি, তাহলে আমরা কি করি, আমরা ভাতের পরিমাণ অনেকটা নিই, ভাত অনুযায়ী ডাল ততটা নিই না, সবজিও ততটা নিই না, যার ফলে আমাদের কিন্তু বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার চান্স থাকে, এবং এই কোনোটাই মানে এক রাতের মধ্যে হয় না। হুম, দীর্ঘদিন ধরে চলতে চলতে
তারপরে গিয়ে আমাদের বডিতে এই সমস্যাগুলো দেখা যায়। এটা গেল লাঞ্চে। বিকেলের দিকে আমরা চা নিতেই পারি। এবার চায়ের সাথে আমাদের একটা ধারণা আছে বিস্কিট নিতেই হবে, শুধু চা খাওয়া যায় না। এটা একেবারেই একটা ভুল ধারণা। শুধু চা আমরা অবশ্যই খেতে পারি, তার সাথে বিস্কিটের কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে? আমরা চায়ের সাথে ম্যাক্সিমাম কি নিতে পারি, আলাদা কোনো স্ন্যাক্স, মানে চায়ের সঙ্গে নিতে হবে এরকম নয়। চাটাকে অ্যাজ ইফ আমরা নর্মালি একটা ড্রিঙ্ক হিসাবেই নেব। ইভিনিং এর দিকে আমরা আগেন কোনো প্রোটিন নিতে পারি, সেখানেও আমরা কার্ব রাখতে পারি, অসুবিধা নেই। এবং ডিনার টাইম যখন আমরা রাখবো, ডিনারটাও অবশ্যই করে সেম অ্যাজ লাঞ্চ হবে। ডিনারেও আমরা প্রোটিন এবং ফাইবারটাকে বেশি রাখার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমার মেটাবলিক সিন্ড্রোমকে প্রিভেন্ট করতে গেলে একটা হেলদি স্যাম্পল মেনু হতে হবে। ঠিক আছে? বোঝা গেল? এটা বোঝা গেল? ম্যাম, স্টার্চ যেটা বললেন 4 হুম। ভাগের মধ্যে, সে স্টার্চটার মধ্যে কি কি পড়বে খাবার একটু যদি বলতেন। স্টার্চ মানে এই তো আমরা যে মানে স্টার্চি ফুড বলতে কি বোঝায়, যেগুলো গরম জলে দিলে একটা কি বলবো অস্বচ্ছ একটা কোনো কিছু তৈরি হবে। হুম, ভাত হতে পারে, আলু হতে পারে, এই সবগুলোই স্টার্চের মধ্যে পড়ছে। তো সেই ধরনের জিনিসগুলো আমরা রাখতে পারি। অথবা কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাও কিন্তু স্টার্চি ফুডের মধ্যেই পড়ছে। ওকে? জলীয় কোনো খাবারের মতো, তাই তো ম্যাম? জলীয় কোনো খাবার না, মানে স্টার্চ হলো ভাত, মুড়ি, চিড়ে, আলু, বা মাটির তলার যে জিনিসগুলো হচ্ছে এইগুলো স্টার্চের মধ্যে পড়ে। ওল, এগুলো স্টার্চের মধ্যে পড়ে। ম্যাম, যদি সবজি খিচুড়ি নেওয়া যায় তাহলে একদম নিতেই পারবে। তাহলে সেটাতে ভেজ কুক প্লাস স্টার্চ দুটোতে হয়ে যাচ্ছে ওখানে হুম, একসাথে। স্টার্চ হয়ে যাচ্ছে এবং পালসেসও তো অবশ্যই লাগছে। খিচুড়ি মানে সেখানে তো আমাকে প্রোটিনও অ্যাড করতেই হচ্ছে। তো খিচুড়ি হ্যাঁ। কিন্তু সব দিক থেকেই ভালো। আমরা যেরকম বাচ্চাদের ক্ষেত্রে পড়েছিলাম খিচুড়ি ভালো, সেরকম আমাদের ক্ষেত্রেও কিন্তু খিচুড়ি একটা হেলদি অপশন। যদি সেখানে আমরা ভেজিটেবলসটাকেও সেইভাবেই রাখতে পারি। কিন্তু ম্যাম বাজারে তো ডাল পলিশ, সবাই একসাথে বললে বুঝতে পারবো না। এক এক করে। বাজারের যে চালগুলো ম্যাম ওগুলো তো পলিশ করা বেশিরভাগই পাওয়া যায়। হ্যাঁ, সেই কারণেই আনপলিশড, যেটা দেখতে সুন্দর নয়, সেই জিনিসটাই আমাদেরকে নিতে হবে। কারণ যেটা দেখতে যত বেশি সুন্দর, দেরাদুন রাইস, বাসমতি রাইস, তো এগুলো দেখতে যত বেশি সুন্দর, খেতেও হয়তো টেস্টি, কিন্তু সেটা আলটিমেটলি আমার বডিতে ক্যালোরি ছাড়া আর কিচ্ছু দেবে না। কোনো নিউট্রিয়েন্টস আমাকে কিন্তু প্রোভাইড করতে পারবে না সেটা। কোনো মিনারেলসই দিতে পারবে না সেটা, ভিটামিনস মিনারেলস কিচ্ছু দেবে না। ডিনারে বেস্ট কি হতে পারে? ডিনারের বেস এই যে আমরা যে কম্বিনেশনটা করলাম সেরকম, সেটা খিচুড়ি হতে পারে, চিল্লা হতে পারে মানে গোলা রুটি হতে পারে, অথবা প্লেন রুটি সবজি হোক, কিন্তু সেই রুটিটা মানে শুধুমাত্র গম দিয়ে না বানিয়ে বিভিন্ন হোল গ্রেনস কে মিক্স করে সেটা রুটি, মানে মাল্টিগ্রেন রুটি যেটা, সেরকম হতে পারে। রুটি সবজি সালাড এরকমও হতে পারে। এগুলো আমরা ডিনারের মধ্যে রাখতেই পারি, কিন্তু পরিমাণটা মানে ভেজিটেবলস এর যে পরিমাণ সেটাকে আমাদের বেশি রাখতে হবে। সিদ্ধ ছোলা কি রাতে ইয়া করা যায়? রাতে না, আমরা সন্ধ্যের দিকে বয়েলড যে জিনিসগুলো সেগুলো আমরা ইভিনিং স্ন্যাক্স এর জন্য রাখতে পারি। ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। বলুন। বলছিলাম ব্রেকফাস্টে যে প্রোটিন থেকে, মানে যেটা আমরা মানে আপনাদের ভিডিওতে দেখছিলাম যে ওটা যে মিক্সটা যেটা তৈরি করা হয় মানে চীনা বাদাম দিয়ে, ওটা মানে রাত্রিবেলায় ওটা কি ভিজিয়ে রাখলে কি বেটার হয়? ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিজিয়ে রাখলে ভালো। ওকে, থ্যাংক ইউ। হুম ম্যাম, হুম। সিস্ট আর টিউমার, যদি কারো বুকে টিউমার থাকে আর সিস্ট হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি রাতের খাবারটা কি যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে 7টা বা সেটা 6টার মধ্যে? প্রত্যেকের ক্ষেত্রেই তাই। কেন তাড়াতাড়ি খাওয়ার কথা বলা হয়? বিকজ অফ ডাইজেশন। আমরা যদি আগে খাবারটা খেয়ে নিই, তাহলে আমার বডি ডাইজেস্ট করার জন্য একটা সময় পাচ্ছে, এবং তারপরে আমরা যখন ঘুমোতে যাচ্ছি বডিকে কিন্তু এক্সট্রা কাজ করতে হচ্ছে না। বাট আমার যদি ডাইজেশন কমপ্লিট না হয়, তাহলে আমি যখন ঘুমোতে চলে গেলাম আমার বডি কিন্তু ভেতর ভেতর সেই ডাইজেশন করার জন্য অনেক খাটুনি, অনেক খেটে যাচ্ছে। ফলে আমার ঘুমটা প্রপার হলো না, এবং
পরের দিনকে গিয়ে সেই খাবারটা আগের দিনের খাবারটা প্রপারলি ডাইজেস্ট হলো না, যে কারণে আমার এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে অনেকেরই নেক্সট মর্নিং এ বাউল মুভমেন্টের সমস্যা হতে পারে, ডাইজেশনের সমস্যা হতে পারে। আর যদিও বা আমরা কিছু নাও বুঝি, তাও দেখা যেতে পারে ঘুমের সমস্যা বা সারাদিনের একটা ক্লান্তি ভাব, এগুলোও থেকে যেতে পারে। কিন্তু যদি আমরা দেখি যে আমাদের ডাইজেশন ভালো হচ্ছে, মানে আমি তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে নিয়েছি, ঘুমোতে যাওয়ার অন্তত 4 ঘন্টা আগে আমি খাবার খাওয়া কমপ্লিট করে ফেলেছি, তাহলে দেখা যাবে যে পরের দিনের মানে পরের সারাটা দিনও কিন্তু আমি খুব এনার্জেটিক থাকতে পারছি। অবশ্যই পরের দিনের প্যাটার্নটাও যদি আমি এইভাবে মেনটেন করি, তাহলে দেখবো আমি সারাদিন অনেক এনার্জেটিক রয়েছি এবং আমার খুব একটা ইরিটেশন হচ্ছে না, মানে মেন্টাল ইরিটেশন খুব একটা হচ্ছে না। ম্যাম আরেকটা ম্যাম, কোশ্চেন, 6টার যদি দিকে বলুন, যিনি বলছিলেন আগে কমপ্লিট ম্যাম করে নিন। ম্যাম আমি সন্ধ্যা একটু 6টার দিকে খাওয়া প্লাস আমরা 10টা 11টার দিকে ঘুমাতে গেলাম অনেক সময়, হ্যাঁ তখন হ্যাঁ এখানে 4 ঘন্টার একটা ইয়ে হয়ে যায়। হুম 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 ম্যাম বলছি যা মানে প্রত্যেকের ক্ষেত্রে যাদের টিউমার আর সিস্ট আছে, এই যেগুলো চার্ট বললেন এর মধ্যে হুম। যদি কোনো একটা যদি উম না নেওয়া যায় তাহলে কি এই সমস্যাটা দূর হবে না? কোনো একটা বলতে কোনটা মানে যেমন সেটা আমি যদি বলছি যে অনেকে যাদের একটু দস্যু পরিবার, হ্যাঁ, তারা সকালে ফলটা একটু নিতে দামি ফলের জন্য ওরা একটু ফলটা নিতে কম যাবে। দরকার নেই, হুম দামি ফল নিতে হবে না। মানে ডায়েট মানে কিন্তু দামি জিনিস নয়, ডায়েট হুম মানে লো কস্ট ফুডও হয়। ধরুন ফল আপনি দামি কিনতে পারছেন না, যেই ফলটা আপনার পক্ষে সুটেবল মনে হচ্ছে আপনি সেটা নিন। যদি কেউ ফল কিনতে নাও পারে, হুম তাহলেও সিজনাল যে ভেজিটেবলস গুলো রয়েছে সেই ভেজিটেবলসটাও আপনি ব্রেকফাস্টে নিতে পারেন। হুম ভেজিটেবল স্টিম করে, মানে হালকা স্টিম করে সেই ভেজিটেবলসটাও আমরা ব্রেকফাস্টে নিতে পারি। কেউ হয়তো বাদাম কিনতে পারছে না, নাটস, বিভিন্ন ধরনের যে নাটস কথা বলা হয় সেটা কিনতে পারছেন না, তাহলে তিনি ছোলা নিতে পারেন, মুগ নিতে পারেন, যে ডালগুলো তারা বাড়িতে ব্যবহার করছে সেটাকেই কিন্তু স্প্রাউটেড ফর্মে নিতে পারে বা বয়েল করে নিতে পারে, এটা করতে পারে। আর সিডস খুব কম টাকাই হয় সিডস এর ক্ষেত্রে, সিডসটা অসুবিধাজনক হয় না, অনেক সময় নাটসটা অনেকে কিনতে পারে না, তাহলে সেটা নিতে পারে। এমন কোনো মানে ব্যাপার নয় যে দামি ফল খেলেই শরীর সুস্থ থাকবে, মানে আপেল খেলেই শরীর সুস্থ থাকবে কিন্তু একটা পেঁপে মানে পাকা পেঁপে খেলে শরীর সুস্থ থাকবে না। এটা একেবারেই নয়, ঠিক আছে? ওকে ম্যাম, আমরা যার সেটাই আমি মধ্যে জানতে সালাড চাচ্ছিলাম। পাবো তার হুম সেটাই আমার জন্য ভালো। হুম এবং সিজনাল ফলের দামটা অনেক কমে যায়। হ্যাঁ, আমাকে সারা বছর আপেল খেতে হবে বা সারা বছর আমলকি খেতে হবে এরকম ব্যাপার নেই, আমি যখন যেই সিজনে যেটা পাচ্ছি সেটা আমি খাবো। সিজনাল ফ্রুটস বা ভেজিটেবলস এর বেনিফিট কি থাকে, একটা সেটা কস্টিংটা কম হচ্ছে অবশ্যই, আমরা প্রচুর পাচ্ছি, তার মধ্যে পেস্টিসাইড ইনসেক্টিসাইডস এর পরিমাণটা কম থাকে যেহেতু প্রিজার্ভ করার ব্যাপার নেই, এবং তার সাথে হচ্ছে যেই সিজন সেই সিজন অনুযায়ী কিন্তু তার মধ্যে নিউট্রিয়েন্টস লোডেড থাকে। গরমের সময় আমরা যে ধরনের জিনিস পাই সেটা কিন্তু ততটাই ময়েশ্চার কন্টেনিং হয়। তো সেরকম সিজনের অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে নিউট্রিয়েন্টস লোডেড থাকে, তো আমরা সেটাই যদি দিতে পারি তাহলেও আমরা অনেক সুস্থ থাকবো। ম্যাম, ওকে ম্যাম, আরেকটা কোশ্চেন আছে, আমি এটা একটু একটা বলে নিই সর্বশেষ দাদা। কোশ্চেন, সেটা হলো আচ্ছা দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, যিনি কমপ্লিট বলছিলেন তিনি আগে কমপ্লিট করে নিক। হ্যাঁ ম্যাম, আমি ম্যাম সেটাই বলতে বাজার চাচ্ছিলাম যে না, যদি আমরা যিনি কি কিছু বলছিলেন, হ্যাঁ বলুন। আমরা এখন শীতকালে যেমন ভেজিটেবলের দাম একটু কম, প্রচুর ভেজিটেবল পাওয়া যায়, তাই হুম। সকালে যদি প্রত্যেক দিন না হলেও যদি কিছুদিন 3 দিন ধরেন ফল নিলাম আর 3 দিন যদি আমি সবজি স্যালাড হিসেবে সকালে খালি পেটে নিই, সেটাকে নেওয়া যেতে পারে, মিক্সড হ্যাঁ, সবজি? আমি তো এটাই বললাম এতক্ষণ, তাই হুম না? এটাই তো হ্যাঁ, বললাম। ওইটাই বলছিলাম ম্যাম। হুম ম্যাম, ওকে ম্যাম। এখন যে সবজিগুলোর মধ্যে বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে মেডিসিন দেওয়া হয় অনেক হুম সময়। এখন হুম এটা কি এই যে বেকিং সোডা বা ওইরকম যে একটা সিস্টেম আমি সোডা আমরা দেখেছিলাম, দেবো না কোনো খাবারের মধ্যে, আমরা ভিটামিন তো অলরেডি পড়েছি ভিটামিনের ক্যারেক্টারিস্টিকে, হুম, সোডা আমরা দেবো ওখানে না। লবণ দেওয়া প্লেন যাবে? নুন গরম জলে ডুবিয়ে রাখতে পারবো, হ্যাঁ। মানে লবণ মানে একটু গরম জলের মধ্যে নাকি? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ লাগবে ম্যাম? 20 মিনিট। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, একটা কোশ্চেন আছে। বলুন। বলছি, শীতের সময় ঠান্ডা লাগার জন্য সমস্যার জন্য কোন ফল অ্যাভয়েড করা যাবে?
কোন ফল অ্যাভয়েড করতে হবে? অ্যাভয়েড করার জন্য আমরা ম্যাক্সিমাম সেইভাবে কিছু মানে অ্যাভয়েড করার জন্য কিছু নেই। আমি যদি আমার মানে বাউল মুভমেন্ট ক্লিয়ার থাকে এবং আমার ঘুম যদি ঠিক হয়, তাহলে ফল অ্যাভয়েডেন্সের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এই দুটো জিনিস ঠিক থাকলে আমার ইমিউনিটি এমনিই ভালো হবে, ঠান্ডা লাগার সমস্যা তৈরি হবে না। আর শীতের সময় যেটার উপরে অ্যাভয়েডেন্স নয়, যেটার উপরে আমরা জোর দিতে পারি, সেটা হচ্ছে আমলকি। একদম কাঁচা আমলকি, কোনো সেদ্ধ করে নয়, শুকিয়ে নয়, কিচ্ছু নয়, কাঁচা আমলকি মানে ফ্রেশ আমলকি। সেটা যদি আমরা প্রতিদিন একটা করে নিতে পারি, এবং তার সাথে শীতের জন্য তো কমলা লেবু রয়েছে, তো এইগুলো আমার শীতকালে ইমিউনিটিটাকে আরো বেশি বুস্ট আপ করতে সাহায্য করবে। তো ওটা আমরা কি খালি পেটে খেতে হবে? না না, এরকম ব্যাপার নেই, আপনি ভরা পেটেও খেতে পারেন। হ্যালো ম্যাম। আরেকটা প্রবলেম হুম। বলছি যে একটা গলব্লাডার স্টোন পেশেন্ট কিসের patient? গলব্লাডার স্টোন আচ্ছা, গলব্লাডার স্টোন, হ্যাঁ। আমাদের ফিউরো হারবালের পদ্ধতিতে রিকভার হওয়ার উপায়টা যদি কাইন্ডলি বলেন। ফিওনা হার্বালের এই যে এইখানে যে প্যাটার্নটা রয়েছে, এইটা নিতে হবে, এবং যতটা সম্ভব র ফুড ডায়েট। আমরা র ফুড ডায়েটের কথা পড়েছিলাম, তো যতটা সম্ভব র ফুড ডায়েটের উপরে জোর দিতে হবে। সিম্পল কার্বোহাইড্রেট এক্সেপ্ট ফ্রুটস, বাকি যত সিম্পল কার্বোহাইড্রেট বা স্টার্চি কার্বোহাইড্রেটস যেগুলো রয়েছে, মানে স্টার্চি ফুডস যেগুলো রয়েছে, সেগুলোকে প্রায় বন্ধ করে দিতে পারলে ভালো হয়। এবং জলের পরিমাণটা বাড়াতে হবে, ওয়াটার ইনটেকটা প্রতিদিনের জন্য বেশি রাখতে হবে, মিনিমাম 3 লিটার তো রাখতেই হবে। সেটা করতে পারলেই আমাদের গলব্লাডার স্টোন কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। আর গ্রিন ভেজিটেবলস, গ্রিন জুস, গ্রিন লিফি ভেজিটেবলস র ফরম্যাট, র ফুড ফরম্যাটে দিতে হবে। ঠিক আছে, এগুলো তো ইউজ করবে। আর মেডিসিন হিসাবে কি ব্যবহার করতে হবে? মেডিসিনের জন্য একটু কথা বলতে হবে, তবে ইউজুয়ালি আমরা মানে এই যে এখানে যেগুলো রয়েছে, এইগুলো মানে মেটাবলিক সিন্ড্রোমকে প্রিভেন্ট করার জন্য যে সুপার ফুড গুলো রয়েছে, সেগুলোই আমরা গলব্লাডার স্টোনের ক্ষেত্রেও দিতে পারি, কারণ গলব্লাডার স্টোন ইজ নাথিং বাট আ মেটাবলিক ডিসঅর্ডার। লিভারের প্রবলেম, লিভার এটা খেতে হবে। হ্যাঁ, যে যে এখানে যেগুলো লেখা রয়েছে সেগুলো আমরা নিতে পারি। অমৃতা হতে পারে, শক্তিশিলা হতে পারে, হুইট গ্রেস পাউডার হতে পারে, এগুলো আমরা অবশ্যই নিতে পারি। হ্যালো ম্যাম। হ্যালো তো বলুন। হ্যালো। হ্যাঁ, বলছি যে ম্যাম, যে সকালে যে গ্রিন জুসটা খাচ্ছি, ওর মধ্যে যদি আমলকি নিয়ে জুস করে না হয় একসাথে, অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই, ওকে। কোনো অসুবিধা নেই। হ্যালো, বলুন। বলছি বলুন। আমরা সাধারণত কোলেস্টেরল দেখতে পাই বেশিরভাগ মোটা মানুষদের ক্ষেত্রে, তো সেটা কি রোগা মানুষদের ক্ষেত্রেও কোলেস্টেরলের দেখা যেতে পারে? আর একদম, দুটোর সেটাও দেখা যেতে পারে। তার symptom- কারণ হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট এবং অ্যালকোহল ইনটেক। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি মহিলাদের ক্ষেত্রে, যারা খুব রোগা তাদের ক্ষেত্রে এই কোলেস্টেরলের এই যে চোখের পাশে একটা করে দেখা যায় না ম্যাম, এগুলো হচ্ছে। এটা মহিলা পুরুষ বলে কিছু নেই, এটা সবার ক্ষেত্রেই আমরা দেখতে পারি। সিম্পল কার্বোহাইড্রেট যত বেশি আমরা খাবো, কেউ আনমিউট রয়েছেন, এখন একটু mute রাখবো। সিম্পল কার্বোহাইড্রেট আমরা যত বেশি খাবো, তত কিন্তু কোলেস্টেরলের এই সমস্যাটা বাড়তে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে যদি আপনি দেখে থাকেন মহিলাদের ক্ষেত্রে, তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট নেওয়ার প্রবণতা বেশি, মানে বাড়ির মহিলারা সবসময় নিজেদের খাবারটাকে অনেকটাই নেগলেক্ট করে ফেলেন। যে মানে তার নিজের জন্য কোনটা ভালো সেটা না করে তারা বাড়ির সবার জন্য করছেন হয়তো, বাট নিজের জন্য সেই ভালো খাবারটা সবসময় তারা নিচ্ছেন না। তার ফলে সিম্পল কার্বোহাইড্রেট মানে পেট ভরানোর জন্য খাবার, ভাত বা মুড়ি, এগুলোই খেয়ে থাকেন, যার ফলে তাদের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যাও অনেক বেশি দেখা যায়। ম্যাম, এই যে রোগাদের ক্ষেত্রে কোলেস্টেরলটা আর পাতলাদের ক্ষেত্রে কোনটার ভয়াবহতাটা বেশি? একই, ওটার কোনো আলাদা কারণ নেই, দুটোই দুটোই high same। আসতে পারে। ওবেসদের ক্ষেত্রে সমস্যা আরেকটু বেশি, যেহেতু টোটাল বডি ফ্যাট পার্সেন্টেজ বেশি। আদারওয়াইজ সবার ক্ষেত্রেই সমস্যাটা সেম। আচ্ছা, ম্যাম, পোড়া তেল খেলে তো এটা কোলেস্টেরলটা বেশি হয়, তাই না? হ্যাঁ, হবে, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে সেই জন্য। ম্যাম, সিস্ট আর স্টোনের ক্ষেত্রে কি শুধুমাত্র এই খাবারের চারটা মানলে হবে, না কোনো সাপ্লিমেন্ট নিতে হবে? না, এই খাবারের চার্টটা মানলেই আমরা অনেকটাই ঠিক করে ফেলতে পারবো। ডায়েট যদি এইভাবেই মেনটেন করতে পারি, তাহলে অনেকটাই ঠিক করে ফেলবো আমরা।
ম্যাম এই যে কোলনের যে সমস্যাটা, তখন তো কোলন ডিটক্সও করা প্রয়োজন। হুম হুম সেটা তো করতে পারবো। ওকে, ঠিক আছে। ম্যাম তুমি সর্দি মোটামুটি কাশি এমনি থাকলে, হুম হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম সর্দি কাশি যদি অতিরিক্ত মানে ধরুন থাকে কিংবা কারোর শ্বাসকষ্টের একটু প্রবলেম থাকে, তো ওটাতে কি কোলন ডিটক্স করলে কি মানে ঠিক হবে? কিছুটা ওটা কি রিলিফ হয়, কোলন হ্যাঁ ডিটক্স করতে হবে? রিলিফ হবে, করতে পারলে ভালো সেটা। ঠিক আছে। আসলে 7 বছরে যদি কোনো বাচ্চাকে করা হয় মানে ওটা কি ওর পক্ষে ঠিক হবে, সেটাই বলছি। একটু কম পরিমাণ দিয়ে, মানে জলের পরিমাণটাকে একটু কম দিতে হয় সেক্ষেত্রে। আহ বাচ্চাদের ক্ষেত্রে যদি খুব সমস্যা না থেকে থাকে তাহলে তার ডায়েটটাকে করলেই হয়। মানে ইউজুয়ালি যেহেতু বাচ্চারা সব সময় তো মেনটেন করে খাবার খায় না, আমরা হয়তো যেটা বুঝতে পারছি বাচ্চারা সেটা বুঝতে পারছে না, সেই জন্য তাদেরকে কোলন ডিটক্স করালে কি হচ্ছে, সমস্যাটা একটু তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। এটাই, জলের পরিমাণটা সেখানে কম দিতে পারেন, 150 ml এর জল করাতে পারেন। হ্যাঁ ম্যাম, আচ্ছা ম্যাম, এরকম একটা জিনিস মানুষের কতদিন পর্যন্ত কোলন ডিটক্সটা করা প্রয়োজন? কোনো ডে বলে কিছু নেই, আমার সমস্যা হলে তখনই করতে পারি। আর সমস্যা না হলে করবে না, কারণ টাইফয়েড বা সিস্টের জন্য কি করতে হবে? আচ্ছা, সিস্ট নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, মোটামুটি ভাবে আমি যেটুকু বলছি ওইটুকুই আমরা আপাতত আলোচনা করব, কারণ এইটা সবে আমরা বেসিকটা জানলাম, ঠিক আছে? এরপরে তো আমরা আরো অনেকগুলো চ্যাপ্টার পড়বো, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো, রুট কজ গুলো বুঝতে পারবো তখন। তো মোটামুটি ভাবে যে কোনো সিস্ট থাকুক, টিউমার থাকুক, যে প্রবলেমই থাকুক না কেন, আমরা এই ডায়েট প্যাটার্নটাকে মেনটেন করবো আগে, তাতেই দেখবো আমাদের সমস্যা অনেকটা ঠিক হয়ে গেল। তারপরে সেটা যেই সাইজই থাকুক না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার টু আস। ঠিক আছে? ম্যাডাম বাচ্চাদের কত বছর থেকে কোলন ডিটক্স করা যেতে পারে? এটা একটু ডিপেন্ড করে, এটা স্যারের সাথে কথা বলতে হয়। হ্যাঁ, স্যারের সাথে একটু কথা বলে নিলে ভালো হয়, কারণ সুপার ফুড বা এই প্রসিডিওর যেগুলো, সেগুলো তো আমি খুব একটা গাইড করি না, তো সেই জন্য এটা স্যারের সাথে কথা বললেই বেটার। ওকে, থ্যাংক ইউ। ম্যাম একটা লাস্ট কোশ্চেন ছিল। ফুডের জন্য কি আলাদা ক্লাস হবে, মানে এগুলোর জন্য কি অন্য কেউ ক্লাস নেবে? না না না, এইটার মানে আপনাদের পরবর্তীকালে এগুলোর উপরে ট্রেনিং হয়। আমাদের যখন পরীক্ষা টরীক্ষা সব হয়ে যাচ্ছে, ফাইনাল পরীক্ষায় যারা কোয়ালিফাই করছে, তারপরে আলাদা যখন ট্রেনিং করানো হয় তখন এগুলো সম্পর্কে জানানো হয়। যে ভিডিওগুলো ওপেন করছে ওপেন হচ্ছে না তো, ভিডিওগুলো 12 তারিখ থেকে আপলোড করা নেই, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। এই সপ্তাহের মধ্যে ভিডিওগুলো আপলোড হবে, তো তারপরে আপনারা চেক করতে পারবেন সেটা। আপলোড হয়ে গেলে ভালো হয় ম্যাডাম। হ্যাঁ, আমি বলে রেখেছি, তো ওটা বোধহয় এই সপ্তাহের মধ্যেই আপলোড হয়ে যাবে।